দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। 12 বছরের কারাভোগ শেষে বেরিয়েই খুন হলেন চট্টগ্রামের যুবদল কর্মী আলমগীর। মৃত্যুর আগে বলে যান হুমকিদাতাদের নাম। 14 মাসে 17 হত্যাকাণ্ডে রাউজানে আতঙ্ক। নিরাপত্তা নাই, যে নিরাপত্তা দিতে পারতেছি না, সেই জন্য একটা ছেলে আছে বাসায় পাহারা দিয়ে পুলিশে রাখছে। এখনো ঠিক পর্যন্ত পরিকল্পনা করি, তারা মানুষ গাঠি জোগাড় করে তারপরে আমি মেডিকেলের সংক্রামক বর্জ্য নিয়ে বন্দরনগরীতে গোপন বাণিজ্য। যমুনার অনুসন্ধানের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। নজরদারির আওতায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেছে কক্সবাজারের জেলেরা। জলদস্যুর ভয় আর নিষিদ্ধ বোটের অবাধ বিচরণে অস্বস্তি। হুমকিতে জীবিকা। তারা সাগর দেখানে আরও চলে যায় ডাকাতি করতে। কয়েকটা গ্রুপ হয়ে যাবে এখন। তারা উড়ি ডাঙা জুড়ি মতর দুম দাম মারি কিছু মারি তোলা যায়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। 12 বছর জেল খেটে বেরিয়েই খুন হলেন চট্টগ্রামের রাউজানের যুবদল কর্মী আলমগীর। কিছুদিন ধরে হত্যার হুমকি পাচ্ছিলেন। ভিডিওতে হুমকিদাতাদের নামও বলে গেছেন। 14 মাসে 17 হত্যাকাণ্ডে রাউজান এখন আতঙ্কের জনপদ। অস্ত্রের ঝনঝনানি আর সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়লেও নেই পুলিশের বিশেষ কোনো অভিযান। মর্গে পড়ে আছে স্বামী আলমগীরের রক্তাক্ত মরদেহ। বাইরে স্ত্রী লাভলি আক্তারের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। আওয়ামী শাসনামলে প্রায় 12 বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পান রাউজানের যুবদল কর্মী আলমগীর আলম। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত। রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড অভিযোগ নিহতের পরিবারের। গুলি করে মেরে দিছে, আমি মৃত্যুতে পাইছি পাই নাই স্যার। ছেলেকে এখানে আনি, যে নিরাপত্তা নাই, যে নিরাপত্তা দিতে পারতেছি না, সেই জন্য একটা ছেলে আছে বাসায় পাহারা দিয়ে পুলিশে রাখছে। এখনো স্বজনদের দাবি, সম্প্রতি আলমগীর ও তার পরিবারকে একাধিকবার হুমকি দেয় দুর্বৃত্তরা। একটি ভিডিওতে দেখা যায় হুমকিদাতাদের নাম উল্লেখ করেছেন তিনি। প্রতিবাদে মানববন্ধনও করেছিলেন। রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘাতে 2024 সালের 5 আগস্টের পর 17টি হত্যাকাণ্ড ঘটেছে। গত 7 অক্টোবর মদুনাঘাটে খুন হন বিএনপি কর্মী আব্দুল হাকিম। 18 দিনের মাথায় প্রাণ গেল যুবদল কর্মী আলমগীরের। ঠিক পর্যন্ত পরিকল্পনা করি, তারা মানুষ গাঠি জোগাড় করে তারপরে আমি একের পর এক হত্যাকাণ্ডে উত্তপ্ত রাউজান। প্রতিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হচ্ছে অস্ত্র, তবে ধরা পড়ছে না কিলিং মিশনে জড়িতরা। খুন করছেন বা হত্যা করছেন, সেক্ষেত্রে আপনারা জানেন রাউজানে কিন্তু বিভিন্ন ধরনের বালু ব্যবসা, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সেখানে রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। শনিবার বিকেলে রাউজানের চারা বর্তল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন আলমগীর। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তার আত্মীয় রিয়াদও গুলিবিদ্ধ হন। এ সময় আলমগীরের স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে মেডিকেলের সংক্রামক বর্জ্য নিয়ে গোপন বাণিজ্যের মূল হোতাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সব কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর শাস্তিমূলক এসব ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বর্জ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটিকেও নজরদারির আওতায় এনেছে সিটি কর্পোরেশন। সংক্রামক বর্জ্য নিয়ে বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। সব অবাধে চললেও যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে চট্টগ্রাম মেডিকেল ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শত শত রোগীদের ব্যবহার করা স্যালাইনের প্যাকেট, নল, ইনজেকশন, সিরিঞ্জ সহ সব বর্জ্য একটি সিন্ডিকেটের মাধ্যমে ভাঙাড়ির দোকানে বিক্রি করা হয়।
প্রতিবেদন প্রচারের পর সিন্ডিকেটের মূল হোতা বর্জ্য ব্যবস্থাপনার প্রধান সবুজকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। প্রতিটি ওয়ার্ডে নোটিশ পাঠিয়ে এসব বর্জ্য ধ্বংস করে ডাস্টবিনে ফেলার নির্দেশনাও দেওয়া হয়েছে। অভিযোগ করা হয়েছে সবুজ, তাকে আমাদের এখান থেকে বের করে দেওয়া হয়েছে। প্রতিবেদন আপনাদের টিভির মাধ্যমে প্রকাশিত হয়, এটা দেখার পরে আমরা যারা এগুলো করে আমি যেটা করছি কোনো স্যালাইন সেক্টরে এগুলো সব কিছু রেটে এগুলো সব করতো যেন কেউ বিক্রি করতে না পারে। বর্জ্য সিন্ডিকেট ভেঙে নতুন লোকবল নিয়োগদানের পাশাপাশি ব্যবস্থাপনায় জড়িতদের সবাইকে প্রত্যাহার করা হয়েছে। আগের মতো সিরিঞ্জ, স্যালাইনের প্যাকেট এখন বাইরে বিক্রি বন্ধ করা হয়েছে। যেগুলা আসতো এখন এগুলা ওয়ার্ড থেকে কাইটা দেয়, কাটার পরে এখানে আসে, আমরা কন্টেনারে ঢুকে দেয়, সিটি কর্পোরেশনে নিয়ে যায়। আগের কোনো সিন্ডিকেটই নেই, এখন সব মেডিকেলের আন্ডারের লোকজন আমরাই কাজ করি, তবে আমাদের ওই সময় না যে বাছাবাছি করবো। মেডিকেল বর্জ্য সংগ্রহের দায়িত্বে থাকা নগর সেবা নামক প্রতিষ্ঠানটির প্রতিনিধিদেরও নজরদারির আওতায় এনেছে সিটি কর্পোরেশন। লোকাল কিছু লোকজন এরা সব টোকায় ঢুকে প্লাস্টিক খোঁজার নামে ওখানে তছনছ করে ফেলতেছে। তো এটার জন্য আমরা চেষ্টা করতেছি, প্রশাসনের সাথেও কথা বলতেছি। গত ২৬ সেপ্টেম্বর সংক্রামক বর্জনীয় ব্যবসা শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলা ও গণহারে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকার ভুক্তভোগী মানুষ। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সম্প্রতি আলীনগরে রোকন বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা নির্বিচারে গুলিবর্ষণ এবং নিরীহ মানুষের ঘরবাড়িতে হামলা ভাঙচুর চালায়। স্থানীয়রা ১৫ জনকে আটক করে সীতাকুণ্ড থানায় সোপর্দ করে। এই বাহিনীর সহিংসতা ও চাঁদাবাজি বন্ধ এবং মূল হোতাকে গ্রেফতারের দাবি জানান আলীনগর বহুমুখী সমবায় সমিতির নেতারা। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হলেও স্বস্তিতে নেই কক্সবাজারের জেলেরা। একদিকে জলদস্যুর ভয়ে, অন্যদিকে নিষিদ্ধ বোটের অবাধ বিচরণ। ফলে শঙ্কা নিয়েই জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে তাদের। তবে এ ধরনের সংকট না কাটলে জীবিকা হুমকির মুখে পড়বে বলছেন জেলেরা। সাগরে মাছ ধরেই চলে সংসার, ফলে বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটতে হয় বোট নিয়ে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জীবিকার তাগিদে কক্সবাজারের জেলেরাও ছুটছেন বঙ্গোপসাগরে। তবে মনে ভয় আর শঙ্কা। আল্লাহ যদি মাছ টাছ দিয়ে টাকা ইনকাম করবো। বন্ধ খুলে দিয়ে এখনো বইটা আবার জোর মাথা পর্যন্ত আম পড়ব। যদি সাগরের অবস্থা ভালো হয় তাহলে নামলে যাও। ২৬-২৭ এই দুদিন এই ওয়েদার খারাপ যাবে, পরবর্তী এটা জানা যাবে আর কি। মাছ ধরার ভরা মৌসুম সামনে, কিন্তু এ সময় গভীর সাগরে বেড়ে যায় জলদস্যুদের দৌরাত্ম্য। মাছ ও মালামাল লুটের পাশাপাশি মাঝি মোল্লাদের উপর নির্যাতন চলে বলে অভিযোগ ভুক্তভোগীদের। যারা সাগর দেখানে আরও চলে যায় ডাকাতি করতে, কয়েকটা গ্রুপ হয়ে যাবে এখন। তো মোটামুটি অনিশ্চিত ব্যবসা আমাদের জানুয়ার বইয়া যাবো বলছি, তারা উড়ি ডাঙা জুড়ি মতর দুম মারি, কিছু মারি তোলা যায়, কিছু মারি ফেলে। তার উপর সাগর দাপিয়ে বেড়ায় নিষিদ্ধ ট্রলিং বোট। ছোট ফাঁসের জালে আটকা পড়ে সব আকৃতির মাছ। ফলে বৈধ বোট নিয়ে যাওয়া জেলেরা পড়েন বিপাকে। জলদস্যু আর নিষিদ্ধ বোট যেন জেলেদের কাছে আতঙ্ক। সিন্ডিকেট সক্রিয় করে আবার গভীর সমুদ্রে ডাকাতিতে নেমে গেছে। এখন যদি এই ডাকাতি যদি সমুদ্রে বন্ধ করা না হয়, তাহলে ঠিক লবণের মতো আপনার মৎস্য ব্যবসাতেও ধস নামবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিংগুলো অগভীর পানিতে আসে, যেগুলো তাদের যে 40 মিটারের সীমাবদ্ধতা আছে, তার বাইরে যেতে আসে তারা ফিশিং না করে সেটা, এবং আর কারেন্ট জালগুলোকে নিয়ন্ত্রণ করা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দেশে মৎস্য সম্পদ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এর স্থাপনা, ল্যান্ডিং স্টেশনগুলোর অবস্থা খুব ভালো অবস্থায় নেই। তবে ইনভেস্টমেন্ট বাড়ালে সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রাঙামাটির কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। 3 দিনের সরকারি সফরের প্রথম দিন রাঙামাটি কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, কাপ্তাই লেকের বিভিন্ন উপকেন্দ্র, অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন উপদেষ্টা। জরাজীর্ণ বিভিন্ন স্থাপনায় বিনিয়োগ বাড়ালে দেশের মৎস্য সম্পদের কার্যক্রম অনেক বেড়ে যাবে বলে প্রত্যাশা জানান তিনি। ফরিদা আক্তার বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি নিজের কাজ করে যাবেন। আওয়ামী লীগ সরকার পতনের পরও গত 14 মাসে নতুন করে 9টি মামলা দায়ের হয়েছে
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের বিরুদ্ধে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান তিনি। বলেন, বিএনপির নেতা হওয়ায় শেখ হাসিনার আমলে ৩০টির বেশি মিথ্যা মামলায় আসামি হয়েছিলেন। স্বৈরাচার পতনের পরও একই ষড়যন্ত্র চলছে। শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের অভিযোগ, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে বিরোধ তৈরি হয়। ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে তার অনুসারীরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে একাধিক মিথ্যা মামলা দেয়। এমনকি রামগড়ের বাড়িতে হামলা ভাঙচুরও চালানো হয়। ফরহাদ বলেন, মামলা ও ভয়ভীতির মাধ্যমে রাজনীতি থেকে দূরে রাখা এবং আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া ঠেকাতেই এসব কাজ করা হচ্ছে। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এলাকায় রাজনীতি থেকে দূরে রাখা এবং আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা যাতে করতে না পারি সেই লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই সব কিছু জনাব ওয়াদুদ ভূঁইয়া আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য করিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ডাক্তার আবিদুর রহমান হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার সহপাঠী ও শিক্ষকরা। আবিদ স্মৃতি সংসদ মেডিকেলের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় এই দাবি জানান তারা। 2011 সালে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে খুন হন চট্টগ্রাম মেডিকেল কলেজের 51তম ব্যাচের আবিদ। হত্যায় জড়িতদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল এবং চাকরি থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক ও ড্যাব নেতারা বক্তব্য রাখেন। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দুর্নীতিবাজ প্রশিক্ষকদের বহিষ্কার এবং বিধি বহির্ভূত ভর্তি বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেলে নগরীর সল্ট গোলা মোড়ে ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা প্রশিক্ষকের অপকর্মের কারণে এই প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ অবস্থায় বিধিমালা বহির্ভূত স্পেশাল ব্যাচ নামে প্রশিক্ষণার্থী ভর্তি বাতিল করা, অভিযুক্ত দুই প্রশিক্ষক মেহেদি হাসান ও সাজ্জাদ হোসেনকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গত সরকারের আমলে নেওয়া ভুল সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের দায়িত্ব কে দিয়েছে? বিধিমালা বহির্ভূতভাবে কোনো প্রকার নাবিককে প্রশিক্ষণের জন্য ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ভর্তির সিস্টেম নেই। স্বাবলম্বী করার অংশ হিসেবে চট্টগ্রাম সাতকানিয়ায় সুবিধাবঞ্চিত 500 মানুষের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে মাদ্রাসা যুব পরিষদ। এই উপলক্ষে আবু সিদ্দিক মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ইসলামী সমাজ গঠনের বিকল্প নেই। কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। পরে গোল্ডেন ইউনিয়নের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়। কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরে ডাকাতি, হত্যা, বেদখল সহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের। দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ হলে এই সভা হয়। এতে অংশ নেন রামপুর মৌজার মৎস্য অধিদপ্তরের সরকারি চিংড়ি এস্টেটের ইজারা গ্রহীতা ও মৎস্য সেক্টরের স্টেক হোল্ডাররা। সভায় সংশ্লিষ্টরা ঘের বেদখল নিয়ে প্রতিনিয়ত সংঘর্ষ, হত্যা নিয়ে উদ্বেগ জানান। নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়ি স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুতায়ন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এছাড়া বিভিন্ন সময় ঘিরে মাছের মৃত্যুর কারণ নিশ্চিতে পিসিআর ল্যাবের প্রয়োজনীয়তা, বাগদা চিংড়ির বিকল্প হিসেবে গলদা চিংড়ির হ্যাচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন মৎস্য সংশ্লিষ্টরা। সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও মৎস্য অধিদপ্তরের চেয়ারম্যান। এর আগে সকালে 48 একর প্রদর্শনী খামারে নির্মাণাধীন ভবন, পুলিশ ফাঁড়ি ও রামপুর মৌজার স্লুইস গেট পরিদর্শন করেন তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। চট্টগ্রামে শেষ হয়েছে জেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলন। সভায় সমিতির নেতারা পেশাগত মর্যাদা রক্ষা এবং দলিল লেখকদের মানোন্নয়নে বিভিন্ন দাবি পূরণের আহ্বান জানান। এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা এবং দাবি আদায়ে প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির জন্য প্রস্তুত থাকার কথা জানান। দ্বিতীয় অধিবেশনে শামসুল করিম লিটনকে সভাপতি ও আকবর আলীকে সাধারণ সম্পাদক করে 45 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রাঙামাটিতে দীর্ঘ 10 বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে মোহাম্মদ জসিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতা MS জাহান লিটন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে রেস্তোরাঁ ব্যবসায়ী M নেকবর আলী, সংরক্ষিত সহসভাপতি পদে গঙ্গামানিক চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনী ফল ঘোষণার পর বনরূপা ব্যবসায়ীরা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আনন্দ মিছিল করেন। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাতে সমিতির কার্যক্রম আরও শক্তিশালী ও সেবামুখী হয়ে উঠবে। সমিতির মোট ভোটার ছিল 619 জন, এর মধ্যে ভোট দিয়েছেন 665 জন, 12টি পদের বিপরীতে লড়েছেন 30 জন প্রার্থী। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।